নমস্কার। ভারতের এবছর প্রতিরক্ষা বাজেট প্রায় 6.8 লাখ কোটি টাকা, যা ফিনান্সিয়াল ইয়ার 2024-25 বাজেটের চেয়ে 9.53% বেশি। এটি মোট কেন্দ্রীয় বাজেটের 13.45% অ্যালোকেটেড। এর মধ্যে 8.8 লাখ কোটি টাকা অর্থাৎ বাজেটের প্রায় 26.43% ব্যয় হবে প্রতিরক্ষা সেবার মূলধনী খাতে। যদিও এই বৃদ্ধিটি উল্লেখযোগ্য, তবে এটি তেমন বড় নয়। ডলারের প্রতিরক্ষায় বাজেট প্রায় $75 বিলিয়ন, যা $100 বিলিয়ন হওয়ার আদর্শ লক্ষ্য থেকে কিন্তু এখনো অনেক দূরে। ভারতের রাজস্ব ঘাটতি এবং সরকারের ব্যয়ের চাহিদা বিবেচনা করলে এমন একটি লক্ষ্য অর্জন করা কঠিন। তবে বিশেষ করে চীন, পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর কথায় মাথায় রেখে ভারতের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়টি তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বিশ্বের সামরিক শক্তির মধ্যে একটা রেসপেক্টেবল স্থান রক্ষা করতে এই বিষয়টি খুবই প্রয়োজনীয়। ভারত সবসময় একটি দুই ফ্রন্ট যুদ্ধের সম্ভাবনা মুখোমুখি থাকে এবং আমাদের প্রতিরক্ষা ব্যয় মূল্যায়ন করার সময় এই বিষয়টি স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়। হয়তো বলবেন আপনারা যে 6.8 লাখ কোটি টাকা প্রতিরক্ষা বাজেট অনেকটাই তো বেশি শোনাচ্ছে এবং এটি যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের মতো উন্নত সরঞ্জাম কেনার জন্য যথেষ্ট মনে হতে পারে। তবে আপনাদের আমি জানাতে চাই, এই বাজেটের বেশিরভাগই অংশই রাজস্ব ব্যয়ে বরাদ্দ করা হয়, যার মধ্যে সেনাদের বেতন ও পেনশনের অন্তর্ভুক্ত এবং নতুন সরঞ্জাম কেনার জন্য। মোট বাজেটের মধ্যে প্রায় 92,000 কোটি টাকা কেবল মূলধনী ব্যয়ের জন্য বরাদ্দ করা হবে, যেমন গবেষণা ও উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং সামরিক সম্পদ অর্জনের জন্য। এর ফলে নতুন প্রজন্মের যুদ্ধবিমান বা অন্যান্য সরঞ্জাম যেমন F-35 বা S-500 কেনার আলোচনা এখনও চলছে। এগুলি অত্যন্ত ব্যয়বহুল এবং আমাদের কারেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার এমন সামগ্রী কেনার জন্য পর্যাপ্ত নয়। তাছাড়া এসব প্রোগ্রাম অংশগ্রহণের সাথে হাই মেনটেনেন্স এবং সার্ভিস কস্ট জড়িত থাকে, যা মোট বিনিয়োগকে আরও ব্যয়বহুল করে তোলে। সরকার DRDOর অবকাঠামো উন্নয়নের মতো সংস্থাগুলি মাধ্যমে চীন সীমান্তের কাছাকাছি সড়ক নেটওয়ার্কের উন্নত করার মতো ক্ষেত্রগুলোতে অগ্রগতি করছে এবং DRDOর বাজেটও বৃদ্ধি পাচ্ছে। তবে গ্লোবাল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে তাল মিলিয়ে চলতে গবেষণা এবং উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রয়োজন এখনও রয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা বাজেটকে চীনের সাথে তুলনা করলে একটি বিশাল ব্যবধান স্পষ্টভাবে দেখা যায়। কনসিডারিং চীনের প্রতিরক্ষা বাজেট 450 থেকে 700 বিলিয়ন USD, যা ভারতের প্রতিরক্ষা বাজেটের তুলনায় অনেক বেশি। যদিও সঠিক পরিমাণ নিয়ে বিতর্ক রয়েছে চীনের এই ফিগারে, তবুও চীনের বাজেট অনেকটাই বেশি এবং এটি ভারতের জন্য একটি উদ্বেগের বিষয়। এই ব্যবধান কমানোর জন্য ভারতকে প্রতিরক্ষা রপ্তানি বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে হবে, যা প্রতিরক্ষা খাতে রাজস্ব তৈরি করতে সাহায্য করতে পারে। এছাড়াও কৌশলগত অংশীদারিত্বে এবং বিদেশি বিনিয়োগগুলি প্রতিরক্ষা ব্যয়ে বাড়তি চাহিদা পূরণে সহায়ক হতে পারে। অবশেষে পাকিস্তানের কথা এলে প্রতিরক্ষা বাজেট কিন্তু অনেকটাই ছোট আমরা দেখতে পাই, প্রায় $7.64 বিলিয়ন। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি ইন্দো পাকিস্তান সীমান্তের পরিস্থিতি খুবই অস্থির হতে পারে। ভারতের প্রতিরক্ষা বাজেট নিয়ে একটি জটিল পরিস্থিতি রয়েছে। যে কোনো সম্ভাব্য হুমকি, বিশেষ করে চীন থেকে মোকাবিলার প্রস্তুত থাকতে সরকারের আগামী বছরের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং কৌশলগত আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কনক্লুশনে FY25 এর প্রতিরক্ষা বাজেটের মাত্র 27.66% ক্যাপিটাল এক্সপেন্ডিচার ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি অংশ পার্সোনেল খরচের জন্য বরাদ্দ করা হয়েছে। দেশের উৎপাদিত সরঞ্জামের জন্য মূলধন ব্যয় বৃদ্ধি পেয়ে প্রকিউরমেন্ট বাজেটের 75% হয়েছে। তবে ভারতকে আরও দ্রুত গতিতে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গ্রহণ করতে হবে, যাতে প্রতিযোগিতামূলক থাকতে পারে। বর্তমানে ভারত তার প্রতিরক্ষা বাজেটের মাত্র 1% গবেষণা উন্নয়নের জন্য বরাদ্দ করে, যেখানে আমেরিকা R&Dতে 13% বরাদ্দ করে। এই ব্যবধানটি হাইপারসনিক অস্ত্র, AI এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অগ্রগতিতে বাধাগ্রস্ত করে।
আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।